পাকিস্তান আবার ভারতকে হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, পাকিস্তানের মন্ত্রীদের বা লিডারদের কি এই মুহূর্তে পাগলা হয়ে গেছে? আমার মনে হচ্ছে তাই। কেন মনে হচ্ছে? কারণ বারবার পাকিস্তান হুমকি দিচ্ছে। পাকিস্তান এবার পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তাদের সেনা হাই অ্যালার্ট মোডে চলে গেছে। আচ্ছা, কে সেটা? এনাকে চিনতে পারেন? এনার নাম হচ্ছে আনারুল হক। ইনা আরও একটা পরিচয় দিয়ে দিই। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী ছিল পাকিস্তানের। আপনি তো ভাববেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাহলে পাকিস্তানে এই প্রধানমন্ত্রী কী করে হলো? শাহবাজ শরীফকে সরিয়ে দেওয়া হয়েছে? না না না, পাকিস্তানে এই যে পোক আছে না, পোকের জন্য পাকিস্তান আলাদা করে আরও একটা প্রধানমন্ত্রী বানিয়ে রেখে দিয়েছে, এবং সাথে সাথে এই পোকের মধ্যে প্রেসিডেন্টও বানিয়ে রেখে দিয়েছে, এবং সাথে সাথে পার্লামেন্টও বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু ভোটে পাকিস্তানের লোক পোকের লোকেরা ভোটে দাঁড়াতে পারে না। আবার তখন ইসলামাবাদ করাচি থেকে লোক এসে ভোটে দাঁড়ায়, কারণ পোকের লোকেদের ভোটে দাঁড়ানোর নিষেধ। তো এই যে ব্যাপারটা চলছে না, ব্যাপারটা পুরো বিষয়টা, তো এই আনারুল হক দুদিন আগে পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিল, পোকের প্রাইম মিনিস্টার ছিল। তারপরে ভোটে জিততে পারলো না, এখন অন্য কেউ প্রাইম মিনিস্টার হয়েছে, ইনি সরে গেছে। তো ইনার একটা স্টেটমেন্ট, শুধু ইনার না, পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার আছে শেহবাজ শরীফ, ওনারও স্টেটমেন্ট, আসিফ মুনির ওনারও স্টেটমেন্ট, এবং ডিফেন্স মিনিস্টার ওনারও স্টেটমেন্ট, পর পর একদম স্টেটমেন্টগুলো আমি সবার স্টেটমেন্ট তুলে এনেছি যে পাকিস্তান কি ভাবছে। আচ্ছা, ইনার এই আনারুল হক, ইনার একটা বড় স্টেটমেন্ট এসেছে। কি বলেছে? যে কাশ্মীর জঙ্গল থেকে লাল কেল্লা পর্যন্ত যে আক্রমণগুলো হয়েছে সেটা আমাদের শাহিনরা করেছে। এবার তাহলে বুঝতে পারছেন, প্রথমে আমি আসি, এরা স্বীকার করছে যে এতদিন স্বীকার করেনি, এখন স্বীকার করছে যে যে এই ধরনের ভারতের জঙ্গি হামলাগুলো হয়েছে সেটা পাকিস্তান করেছে, সেটা আনারুল হক বলে দিচ্ছে। আমি বলছি না, স্টেটমেন্ট আছে। এবার প্রশ্ন যে শাহিনরা করেছে, শাহিন বলতে কাদের বোঝাচ্ছে? শাহিন একটা আরবিক শব্দ, উর্দু শব্দ। শাহিন বলতে গেলে ওয়ান টাইপ অফ জঙ্গি, এই জঙ্গিরা করেছে, এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে। এবং সাথে সাথে তিনি এই যে ওনার স্টেটমেন্টটা এসেছে, দেখুন, পাকিস্তান নেতা বলে, ঠিক আছে, कि लाल केला से कश्मीर तक हमला किया, मैंने मोदी को भी ललकारा, बालूचिस्तान में खून बहना बंद करे भारत। তিনি বলছেন যে ভারত বালুচিস্তানকে কন্ট্রোল করছে, বালুচিস্তানকে যা বলছে বালুচিস্তান তাই করছে, এই ধরনের তিনি একটা স্টেটমেন্ট দিয়ে পুছেন। আর যখনই স্টেটমেন্ট দিলেন, এনার সিংহাসন পড়ে গেল, এবং সিংহাসন পড়ে অন্য কেউ প্রাইম মিনিস্টার হয়ে গেল পোকের মধ্যে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে আমার, তোমরা স্বীকার করলে যে জঙ্গি হামলাগুলো তোমরাই করেছো, এই যে অফিসিয়ালভাবে স্বীকার করেছো তোমরা, রিপোর্টে এসেছে, দৈনিক ভাস্কর রিপোর্টেও তাই এসেছে, তোমার স্টেটমেন্টও তাই এসেছে। এবং অপর দিক থেকে আসি বালুচিস্তান। আচ্ছা, বালুচিস্তানের লোকেরা তো বারবার ডিমান্ড করছে রে ভাই, যে তারা পাকিস্তানের পার্ট হতে চায় না, তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না। কারণ পাকিস্তানের যে গভর্নমেন্ট আছে সে পাকিস্তানে ডেভেলপ করে, বালুচিস্তানে ডেভেলপমেন্ট করে না। তাই বালুচিস্তানকে তারা বলছে যে ছেড়ে চলে, আমাদেরকে আলাদা করে দাও, আমরা থাকতে চাই না। বালুচিস্তানে যে মানে লোকেরা আছে তাদের ডিমান্ড হচ্ছে যে কোনো প্রকার ডেভেলপ করছে না, সব ডেভেলপমেন্ট পাকিস্তানে হচ্ছে। আর সিপিএসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যেটা 2016 সালে শুরু করেছিল চীনের সাথে পাকিস্তান যৌথ উদ্যোগ মিলে, এবং সেটা বলেছিল বালুচিস্তানে ডেভেলপ হবে, তার টাকা চীনের কাছ থেকে পাকিস্তান নিয়ে নিয়েছে, কিন্তু বালুচিস্তান কোনো ডেভেলপ করেনি। বালুচিস্তান লোকেরা কিন্তু ক্ষেপে বোম হয়ে আছে। তারপর এনার বক্তব্য যে ভারত বালুচিস্তানকে কন্ট্রোল করছে। আচ্ছা, তোমাদের এলাকায় ভাই, তোমাদের 4টে প্রভিন্স থেকে বারবার প্রতিবাদ উঠছে, খাইবার পাখতুনখা থেকে লোকেরা বলছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না, বালুচিস্তানের লোকেরা বলছে পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না, সিন্ধের লোকেরা বলছে থাকতে চায় না। তাহলে তোমরা কাদেরকে নিয়ে সংসার চালাবে? শুধুমাত্র পাঞ্জাবকে নিয়ে? এটা হচ্ছে বড় প্রশ্ন। অপর দিক থেকে সারা দেখি যদি আমরা, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের এই মুহূর্তে উচিত একটা বড় অ্যাকশন নিয়ে নেওয়া। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে পরিষ্কারভাবে এতদিন পর স্বীকার করছে। কারণ পাকিস্তান যখনই কোনো ঘটনা ঘটে না, তখনই কিন্তু অস্বীকার করে দেয়, না 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 আমরা করিনি, ঢপের পর ঢপ, ঢপের পর ঢপ, ঢপের পর ঢপ এরা দেওয়া শুরু করে। তো এরা স্বীকার করে নিয়েছে যে আমরা করিনি, কিন্তু এতদিন পর স্বীকার করছে, যে হামলা তারা করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন বলছে কাশ্মীর থেকে, দেখুন এখানে লেখাটা কোথায় দেখলাম, আচ্ছা, কাশ্মীর থেকে লাল কেল্লা পর্যন্ত,
দেখেন লালকেল্লা কয়েকদিন আগে হামলা হয়েছে, কাশ্মীর মানে সেই পেহেলগাম ইস্যুটা মনে করে দেখুন। তাহলে এই পেহেলগাম ইস্যু, উরি হামলা, পুলওয়ামা, এগুলো থেকে পাকিস্তান একটা সময় বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু আজকে ওদের লিডাররা মানে অফিসিয়াল ভাবে বলছে এবং ওপেনলি বলা শুরু করে দিয়েছে যে যা পারো করে নাও, কারণ এরকম স্টেটমেন্ট স্বীকার করছে। এতদিন হামলা হয়েছে, যেটা ওরা বলছে যে এতদিন পর্যন্ত যা হামলা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানই করিয়েছে, স্বীকার করছে। এবং সাথে সাথে এটা মানে উচিত এখন ভারতের যে ইউনাইটেড নেশনে গিয়ে, ঠিক আছে, সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অ্যাক্ট অফ ফোরামে গিয়ে এদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ নেওয়া উচিত, যাতে এদের কোনো দেশ খাবার জল যেন না দেয়। এবং সাথে সাথে মানে যে বিষয়টা বলা উচিত যে কোনো দেশ এদের সাথে ব্যবসা না করে, কারণ এরা তো অফিসিয়াল ভাবে স্বীকার করছে যে জঙ্গি সংগঠন, জঙ্গি হামলা এরাই করিয়েছে। অপর দিক থেকে যদি আমরা আরো একটু আলোচনা করি, চাচাবাবু, আচ্ছা চাচাবাবু কে? ডোনাল্ড ট্রাম্প, যার মাথা মানে হাত পাকিস্তানের মাথার ওপর রয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে এই স্টেটমেন্টগুলো শোনার পর চুপ থাকবে? এটা আমারও প্রশ্ন। এই স্টেটমেন্টগুলো কি ডোনাল্ড ট্রাম্পের কাছে যায় না? না, যায় না, কারণ আসিফ মুনির পাকিস্তানের যে ফিল্ড মার্শাল আছে, সে যা যা নিয়ে যাবে সুটকেসে করে, মানে পাথর নিয়ে যাবে, দেখবে ওখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, বারবার বিরিয়ানি নিয়ে যাবে, মাটন বিরিয়ানি নিয়ে যাবে, সেগুলো খাবে, সে ভুলে যাবে। ডোনাল্ড ট্রাম্পের উচিত এই মুহূর্তে, আমেরিকারও উচিত এই মুহূর্তে ইউএসএ এই যে মানে স্যাংশন লাগানো উচিত পাকিস্তানের ওপর। যে ধরনের স্টেটমেন্ট জঙ্গি হামলাকে, জঙ্গিকে প্রশ্রয় দিচ্ছে, সেই ধরনের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে এদের ওপর স্যাংশন লাগানো উচিত। ট্রাম্প কি এখনো চুপ থাকবে? কারণ ট্রাম্প তো বারবার পাকিস্তানের সাপোর্টার বলছে আমার আসিফ মুনির কোথায়, আমার শের, আমার টাইগার কোথায়, ট্রাম্প তো বলে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড হুমকি যদি আমি আপনাদের দেখাই, অপর দিক থেকে দেখুন আরো একটা স্টেটমেন্ট ওনারই আছে, এই আনারুল হকেরই আছে। मैंने पहले ही कहा था कि अगर भारत बलूचिस्तान को खून में डुबा रहा है तो हम लाल केल्ला से कश्मीर के जंगल तक भारत पर वार करेंगे। মানে যুদ্ধের ঘোষণা, লড়াই শুরু করছে পরিষ্কার। ভাই আমাদের শুধু অপারেশন সিন্দুর শোনা ব্রহ্মস টুকটুক করে যা খেলা দেখিয়েছিল না, তাতেই তোমরা ভয় পেয়ে গেছিলে। আসি আমরা আরো আলোচনা করবো এই স্টেটমেন্টগুলো, ঠিক আছে। অপর দিক থেকে দেখুন, এখানে আমি আপনাদের আরো একটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানের প্রাইম মিনিস্টারও কিন্তু আবার হুমকি দেওয়া শুরু করছে, একটা না দুটো হুমকি দিয়েছে। এরা বক্তব্য হচ্ছে যে আমাদের যত লাশ পড়েছে তার বদলা ভারতীয়দের ওপর নেবে পাকিস্তান, এমন ডিমান্ড করছে। তাহলে ভাবুন এরা কোন লেভেলে স্টেটমেন্ট দিচ্ছে এবং কোন লেভেলে এরা কতটা নিচে পর্যন্ত এরা নেমে পড়েছে। এ বক্তব্য যে ইসলামাবাদে যে ব্লাস্ট হয়েছে সেটা ভারত করিয়েছে। আরে ভাই, তোমার দেশের লোক, তোমার দেশে তুমি জঙ্গি সংগঠন বানিয়েছো, এখন কন্ট্রোল করতে পারছো না, এখন তারাই তোমাদের কাছে হিসাব চাইছে। তোমার দেশে যাই হচ্ছে না কেন তুমি ভারতের উপর চাপিয়ে দেবে, তুমি ভারতের উপর চাপাবে? এটা কোন মানসিকতা এদের? আমিও জিজ্ঞেস করতে চাই যে কোন মানসিকতা, যে ইসলামাবাদে বম ব্লাস্ট হয়েছে ভারতের উপর চাপিয়ে দিচ্ছে যা খুশি তাই, ঠিক আছে। এবং তিনি এটা বলছেন যে ভারত চাইছে পাকিস্তানকে সবসময় বদনাম করতে। তুমি তো এমনি বদনাম হয়ে আছো, জঙ্গিদের আতুর ঘর বানিয়ে রেখে দিয়েছো, হ্যাঁ, জঙ্গিদের আতুর ঘর বানিয়ে দিয়ে রেখে দিয়েছো। অপর দিক থেকে তিনি এটা বলেন যে সিন্ধু নদীর জল কারণ না, সিন্ধু নদীর ওপর যদি ড্যাম ভারত করে থাকে আমরা 10টা মিসাইল দিয়ে সেই ড্যাম ভেঙে দেবো, এত বড় স্টেটমেন্ট দিয়েছে। আচ্ছা, এই যে সিন্ধু নদীর ওপর জল যে ড্যাম করে ভারত, তাহলে 10টা মিসাইল নিয়ে আমরা ভেঙে দেবো, এই স্টেটমেন্টটা, এই হুমকিটা আজকে একবার নয়, এটা নিয়ে 3বার দিল পাকিস্তান, তিনবার, থার্ড টাইম চলছে। আচ্ছা, আসি এবার পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ আলীর বক্তব্য। উনিও একটা হুমকি দিয়েছেন। ওনার বক্তব্য যে পাকিস্তানের সেনা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, ভারতকে বিশ্বাস করো না, কারণ ভারত তালিবানদের কন্ট্রোল করছে, ভারত যদি এই মুহূর্তে আমাদের সাথে যুদ্ধ করে তালিবানরা ওদের সাথ দেবে, এরকম বলছে। এবং এটাও তিনি বলছেন, ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ আলী, তিনি বলছেন যে ভারত এবার হয়তো দুই দিক থেকে আমাদের দেশের ওপর আক্রমণ করতে পারে। দুই দিক বলতে কোন দিকে বলছে? দুই দিক বলতে গেলে এখানে বোঝা যাচ্ছে একটা হচ্ছে আফগানিস্তান থেকে আর একটা হচ্ছে মানে সার্ক্রিক থেকে, ঠিক আছে, মানে গুজরাটের সার্ক্রিক হয়ে। তো ভাই দুই দিক কেন, চারিদিক থেকে হতে, আক্রমণ হলে চারিদিক থেকে হবে, রাজস্থান থেকেও হবে, পোক থেকেও হবে। ভাই কি বলবো এদেরকে, আর মানে
বুদ্ধি কোথায় যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এবার তিনি বলছেন ডিফেন্স মিনিস্টার, তাই আমি সেনাকে বলেছি যে তোমরা হাই অ্যালার্ট মোডে চলে যাও, ঠিক আছে। পাকিস্তানের সেনা এই মুহূর্তে সম্পূর্ণ রেডি আছে যুদ্ধের জন্য। তা ইনার স্টেটমেন্ট হয়ে গেল। অপর দিক থেকে পাকিস্তানে যে সেনা প্রধান ছিল একটা সময়, এখন যাকে পাকিস্তান ফিল্ড মার্শাল বানিয়েছে এবং যাকে ডোনাল্ড ট্রাম্প বলে আমার টাইগার কোথায়, এই টাইগারও কিন্তু মানে কিরকম লেভেলের টাইগার জানি না, বাট এও কিন্তু আসিফ মুনিরও কিন্তু এখন বর্তমান সময়ে ভারতকে হুমকি দিচ্ছে। কি বলছে, গত মাসে 25শে অক্টোবর থেকে, কি শুনুন ব্যাপারটা, পাকিস্তানের সেনা হাই অ্যালার্ট আছে, আমি ওয়েট করে আছি, এবং সাথে সাথে তিনি এটাও বলছেন এবার লড়াই হলে পরমাণু অ্যাটাক হবে, আর যার জন্য নাকি পাকিস্তান ছোট ছোট পরমাণু বানিয়ে রেখে দিয়েছে যে বিভিন্ন জায়গায় আক্রমণের জন্য। আসিফ মুনিরের বক্তব্য, এবং সাথে সাথে এটাও আসিফ মুনির বলছে যে এমন পরমাণু বানিয়ে রেখে দিয়েছি যে আগামী 2 প্রজন্ম, ঠিক আছে, ওখানে যত বাচ্চা জন্মগ্রহণ করবে, যে মানে যেখানে পরমাণুটা পড়বে, যেখানে যত বাচ্চা জন্মগ্রহণ করবে সব বিকলাঙ্গ হবে। কোন লেভেলের নেমেছে এরা, কতটা লেভেলের নেমেছে এরা, বুঝুন তো একবার, দেখুন তো এদের স্টেটমেন্ট। আরে ভাই, একটা কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে অপারেশন সিন্দুরের সময় ব্রাহ্মস মিসাইল একাই কাফি ছিল তোমাদের ওপর, একাই কাফি ছিল। তাছাড়া তো অগ্নি 5 আছে, K6 আছে, S-400 আছে, আর কি চাই। তো তোমরা ওইসব ভয় না আমাদেরকে দেখিও না, ওসব ভয় ভারত পাত্তাই দেয় না। তো এই যে বিষয়টা, আমি আর্টিকেলটা ছিল, যে আর্টিকেলটা আমি সম্পূর্ণরূপে আপনাদের সামনে আলোচনা করে দিলাম। এরপর আমি আর একটা কথা বলবো, যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, যদি আপনার মনে হয় যে বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশনে বোঝা আপনার ওপর চেপেছে, যদি আপনি অর্থনৈতিক দিক থেকে টেনশনে থাকেন, তাহলে বলবো টেনশন করবেন না। এতদিন অনেক জীবনে চাপ নিয়েছেন, আর 2 মাস চাপ নিন, 2 মাস। আমরা হাতে শিক্ষা দেব আপনাকে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান দিনে যদি দেখেন চারিদিকে সব ডিজিটাল হয়ে গেছে, আর সকাল থেকে রাত্রি পর্যন্ত এআই আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি এআই আপনি ভালোভাবে শিখতে পারেন এই 2 মাসে, এবং এআই এক্সপার্ট যদি আপনি হয়ে যান, তাহলে বাড়িতে বসে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আরামসে ইনকাম করতে পারবেন। সিদ্ধান্ত আপনার, আপনি আপনার লাইফটাকে কিভাবে দেখছেন, আপনি আপনার পরবর্তী প্রজন্মকে কিভাবে দেখছেন, এবং এই প্রজন্মটাকে আপনি কিভাবে দেখছেন, সেটা সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাকে নিতে হবে। যদি আপনি মনে হয় আপনি উচ্চ শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, তাহলে অতি অবশ্যই এআই শিখুন। যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন, তার সত্ত্বেও বলবো আমি এআই শিখুন। এআই শেখা সবাইকে জরুরি, কারণ যদি আপনার একটা মোটা অ্যামাউন্ট ইনকাম করার স্বপ্ন থাকে, তাহলে এআই শিখুন। আর এআই শেখার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, নোট করুন, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয় লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে অ্যাডমিশনের সমস্ত বিষয় আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান আপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল আমরা তুলে এনে এক্সপ্লেন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে।